This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেষ দফা ভোটের আগে তুঙ্গে প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে কলকাতায় রোড শো করছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁরাও শেষ অস্ত্রতুন থেকে তাতে শান দিয়ে যাচ্ছেন এই শেষ দফার প্রচারকে কেন্দ্র করে। এই সবের দিকে চোখ রাখবো, এই সব নিয়ে আলোচনা করব। তবে তার আগে যে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টে চোখ রাখবো, যে অবশেষে নৃশংসভাবে খুন এবং দেহ লোপাটের 15 দিন পর দেহাংশের হদিশ মিলেছে বলে মনে করা হচ্ছে। নিউ টাউনের যে আবাসনে বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছিল, সেই আবাসনের যে সেফটি ট্যাঙ্ক, সেখানে দেহাংশ এবং চুলের খোঁজ মিলেছে বলে মনে করা হচ্ছে। যদিও ওই দেহাংশই সাংসদের দেহাংশ কিনা সেই সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য টেকনিক্যালি এখনো অনেকগুলো ধাপ পেরোতে হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অবশেষে 15 দিন পর একটা ব্রেক থ্রু পাওয়া যাচ্ছে। একদিন আমরা যেমন দেখছিলাম যে ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজ থেকে শুরু করে একাধিক জায়গা তন্ন তন্ন করে খুঁজেও কোনো রকম হদিশ পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ আগে আমরা যেটা খবর পেয়েছি যে দেহাংশের হদিশ পাওয়া গেছে, মানুষের দেহাংশের হদিশ পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে নিউ টাউনের ওই আবাসনেরই সেফটি ট্যাঙ্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র এবং আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ইনপুট লিড সঞ্জয় ভদ্র। আমি প্রথমে চলে যাব পিয়ালির কাছে। পিয়ালি, একেবারেই আজকে সিআইডি তরফ থেকে যেটা জানানো হয়েছিল, বাংলাদেশ পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে তারা সিআইডিকে ওয়েস্ট বেঙ্গল সিআইডিকে রিকোয়েস্ট করেছে বেশ কয়েকটা নতুন জায়গায় তল্লাশি চালানোর জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে যে অ্যাপার্টমেন্টের যে ফ্ল্যাটে এই এমপিকে খুন করা হয় বলে অভিযোগ, তার যে সেপ্টিক ট্যাঙ্ক বা সোয়ারেজ লাইন, সেখানে যেন তল্লাশি চালানো হয়। সেই মোতাবেক আজকে সিআইডির টিম এবং ফরেন্সিকের টিম তারা সেখানে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় 4 কেজির কাছাকাছি কিছু মানব দেহাংশ, মানুষের দেহাংশ এবং তার সঙ্গে সঙ্গে হিউম্যান ইয়ার, সেগুলো পাওয়া গিয়েছে। যেটা অনুমান করা হচ্ছে যে এটা সেই সাংসদেরই দেহ, যেহেতু ওই ফ্ল্যাটে তাকে খুন করা হয়েছিল বলে জানা যাচ্ছে। ফরেন্সিক পরীক্ষার জন্য ইতিমধ্যেই তার নমুনা পাঠানো হচ্ছে। পাশাপাশি একেবারে নিশ্চিত হওয়ার জন্য সিআইডির তরফ থেকে তার পরিবারের সদস্যের সঙ্গে উদ্ধার হওয়া এই চুল এবং দেহাংশের সঙ্গে ডিএনএ প্রোফাইলিং করা হবে, যাতে পুরো বিষয়টা নিশ্চিত হয় যে দেহাংশ পাওয়া গিয়েছে সেটা এমপির কিনা। পিয়ালির সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি নিউজ রুমে চলে যাব। ইনপুট হেড সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জয়, অবশেষে 15 দিন পর নিউ টাউনের ওই আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে মানুষের দেহাংশ এবং চুল উদ্ধার হয়েছে বলে যেটা জানা যাচ্ছে। ঠিকই যে ডিএনএ টেস্টের আগে এটা সম্পর্কে টেকনিক্যালি নিশ্চিত হওয়া যাবে না, কিন্তু যেভাবে আমরা এই খুনের পর দেহ লোপাটের জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল, যে বিবরণ আমরা শুনেছি, তার সাথে কোথাও এটাকে কতটা রিলেট করা যাচ্ছে? দেখো, একেবারে মানে যে রকমের পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী যা পাওয়া গিয়েছিল জিজ্ঞাসাবাদের সময়, তার সঙ্গে কিন্তু এরকম বডি ডাম্প করার যে পদ্ধতি বা যেটা পাওয়া গিয়েছে, সেটা যদি সত্যি এই সাংসদের হয়ে থাকে বা টেকনিক সাইন্টিফিক্যালি সেটা যদি প্রমাণিত হয়, তাহলে বলা যেতে পারে একেবারে সাদৃশ্য রয়েছে। এখানে অত্যন্ত উল্লেখযোগ্য পয়েন্ট সেটা হলো যে গত 2 সপ্তাহ ধরে রাজ্য পুলিশ এবং পরবর্তীকালে রাজ্য সিআইডির গোয়েন্দারা তারা এই পুরো বিষয়টির তদন্ত করছিলেন। এবং শুধু তদন্ত করা নয়, তার পাশাপাশি তারা যেটা করেছিলেন সেটা হলো যে তারা কিন্তু একজনকে গ্রেপ্তার করেছিলেন, যিনি একজন বুচার, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি বাংলাদেশি ন্যাশনাল, তিনি মুম্বাইতে লুকিয়েছিলেন। সেই জিহাদকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে একটি স্পটের তারা সন্ধান পেয়েছিলেন ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার একটি ক্যানাল পারে। তারা কিন্তু সে জায়গায় কিছু ডাম্প করা হয়েছে বলে তারা খবর পেয়েছিলেন। কিন্তু উল্লেখ্য, গত পরশু দিন কিন্তু বাংলাদেশে ডিটেকটিভ ব্রাঞ্চের গোয়েন্দা প্রধান এবং তার সঙ্গে আরও 3 জন তারা কিন্তু কলকাতায় আসেন এবং তারা এই পুরো বিষয়টি কোঅর্ডিনেট করছেন, লিয়াজও করছিলেন। তারা জিহাদকেও জিজ্ঞাসাবাদ করেছেন, প্লেস অফ অকারেন্সে গিয়েছেন। হঠাৎই
আজ সকালবেলায় তারা সিআইডিকে একটি অনুরোধ করেন তাদের পক্ষ থেকে সরকারিভাবে, যে সিআইডির পক্ষ থেকে যদি ওই অ্যাপার্টমেন্টে যে সিভারেজ লাইন রয়েছে এবং সেটা যে সেপটিক ট্যাঙ্কের সাথে মিলেছে সেটাকেও যদি ভেঙে একটু তল্লাশি করে, একদম স্পেসিফিক তারা অনুরোধ করেন। বলা যেতে পারে রাজ্য সিআইডির কিন্তু তারা এত বড় অ্যাম্বিটে তদন্ত করেছে, তারা একজনকে গ্রেপ্তার করেছেন, বাংলাদেশ পুলিশকেও বেশ কিছু লিড দিয়েছিল, তারা কিন্তু এই জায়গাটা স্পট করতে পারেনি। তারা ওই প্লেস অফ অকারেন্সে তারা কিন্তু একাধিকবার ডে 1 থেকে তারা কিন্তু ওখানে যাচ্ছেন, তারা কিন্তু তদন্ত করছেন, কিন্তু তাদের মাথায় এটা আসেনি। অর্থাৎ যেটা ওয়াকিবহাল মহলের ধারণা যে 3 জন ব্যক্তি ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়ে আছেন বাংলাদেশে, হয়তোবা তাদের জিজ্ঞাসাবাদের সময় কিছু টিপ পাওয়া গিয়েছিল। এক্স্যাক্টলি সঞ্জয়, আমি ঠিক এই জায়গাটাতেই আসবো তোমার কাছে, আমি পিয়ালির কাছেও আরো একবার যাব, এবং যেটা আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সূত্রেও যেটা বলা হয়েছিল যে এই আমাদের দেশের সেন্ট্রাল আইবি এবং পুলিশের প্রতি তারা যথেষ্ট ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তারা বলেন যে অত্যন্ত সক্রিয়ভাবে তারা কোঅপারেট করেছেন। এরপর তুমি যে পয়েন্টটা বললে যে সেফটি ট্যাঙ্কে খোঁজ করার বিষয়টা, সেটা আজকেই এই ডেভেলপমেন্টটা হয়েছে। আমি এখানে একটু পিয়ালির কাছে যাব। পিয়ালি, সেদিন যখন আমরা দেখছিলাম যে মধ্যরাতে যখন কৃষ্ণমাটি ব্রিজ এলাকায় যখন সিআইডি তল্লাশি চালাচ্ছিল ওই জিহাদ ওরফে জুবেরকে সঙ্গে নিয়ে গিয়ে, সেই সময় সিআইডি সূত্রে একটা কথা উঠে আসছিল যে বারবার মিসলিড করার একটা চেষ্টা চলছে। এই যে সেফটি ট্যাঙ্কের বিষয়টা, আজকে তার হদিশ পাওয়া গেল। কদিন কি সেফটি ট্যাঙ্ক সম্পর্কে আসলে পুরো মিসলিড করে আসা হয়েছে? কোথায় ফেলা হয়েছে, কিভাবে ফেলা হয়েছে সেটা নিয়ে মিসলিড করা হয়েছে, এই সম্ভাবনাটাই জোরালো হচ্ছে পিয়ালি। একেবারেই, তার কারণ হচ্ছে যে 3 জন বাংলাদেশে ধরা পড়েছে অথবা যে জিহাদ যাকে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সে বারবারই কৃষ্ণমাটি এলাকার খালের কথা বলেছে। কৃষ্ণমাটি এলাকার খালের দিকে তারা যে গিয়েছিল তার কিছুটা প্রমাণ তদন্তকারী অফিসাররা পেয়েছেন, কিন্তু সেখানে একাধিকবার তল্লাশি চালিয়েও তদন্তকারী অফিসাররা সেখান থেকে কোনো কিছুই পায়নি। ডুবুরি নামানো হয়েছে, বিএমজি টিম গিয়েছে, কিন্তু কোনো রকম কিছু পাওয়া যায়নি। কিন্তু তারপরে এখানে বাংলাদেশ পুলিশ আরো বেশ কিছু তথ্যের ভিত্তিতে তারা আজকে সিআইডিকে রিকোয়েস্ট করেছিল যে এই যে বিল্ডিং এর যে সোয়ারেজ যে লাইন রয়েছে সেখানে যাতে তল্লাশি অভিযান চালানো হয়, কারণ কোথাও তাদের এটা অনুমান ছিল যদি দেহাংশ কিছু অংশ কমোডের ভেতর থেকে ফ্ল্যাশ করে ফেলা হয় তাহলে সেটা কিন্তু ওই বর্জ্যের সঙ্গে গিয়ে মিশতে পারে। সেই কারণেই আজকে এই পদক্ষেপ নেওয়া যায় এবং তার থেকে কিছু মানবাংশ এবং তার সঙ্গে সঙ্গে চুল পাওয়া গিয়েছে। ফলে এই জায়গা থেকেই তদন্তকারী অফিসাররা মনে করছেন যে গ্রেপ্তার হবার পরেও কিন্তু অভিযুক্তরা বারবার করে তদন্তকারী অফিসারদের মিসলিড করছিল যাতে কোনোভাবে দেহাংশ তাদের হাতে না আসে, কারণ দেহাংশ হাতে আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করাটা অনেক সহজ হয়ে যাবে। সেই কারণেই ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হচ্ছিল বলে তদন্তকারী অফিসারদের। পিয়ালি, ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে আরো একবার সঞ্জয়ের কাছে চলে যাবো। সঞ্জয়, আমরা যেটা নিয়ে আলোচনাও করছিলাম কয়েকদিন আগে, যে এই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা দিক দেখা গেছে যে শুধুমাত্র খুন বা দেহ লোপাট পর্যন্ত নয়, বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে ট্রায়াল কোন পথে যেতে পারে এবং সেখানে গিয়ে কোন তথ্য প্রমাণগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এটাকে ভীষণ রকমভাবে ক্যালকুলেট করে সেই অনুযায়ী ব্যাফার দিতে মানে খুন এবং দেহ লোপাট পরবর্তী যে প্রক্রিয়াটা সেটাকেও খুব এই প্রিসিশনের সঙ্গে সম্পন্ন করা হয়েছে। এই যে দেহাংশ সেফটি ট্যাঙ্কে থাকা সত্ত্বেও কিছুটা নিশ্চয়ই আমরা যদি ধরেও নিই যে না বাকি অন্য জায়গায় সরানো হয়েছে, কিন্তু সেফটি ট্যাঙ্ক সম্পর্কে টু শব্দটি কদিন না করে এই কৃষ্ণমাটি ব্রিজ থেকে শুরু করে একাধিক জায়গায় সিআইডি অফিসারদের নিয়ে ঘোরা, এটাও কি সেই সম্ভাবনায় জোরালো করছে যে এটাও ছিল পার্ট অফ দেয়ার প্ল্যান? একেবারেই তার পরিকল্পনা এই পুরো খুনটির মধ্যে যেরকম পরিকল্পনার ছাপ পাওয়া গিয়েছে, গোয়েন্দারা যেটা পেয়েছেন, তাতে কিন্তু এটাও মনে করা যেতে পারে যে এই যে সেফটিক ট্যাঙ্কের যে রিভিলেশন এটা প্রায় 10 দশক পরে হচ্ছে এবং এই যে সময় কেনা, বারবার যে সময় কেনার এই প্রয়াসটা, আর কয়েকদিন গেলে সেফটি ট্যাঙ্কেও এর হদিশ পাওয়া যেত না। একেবারে, এবং লাম্প যেটা বলা হচ্ছে লাম্প অফ ফ্লেশ এবং কিছু হেয়ার লাইক পার্টিকেলস পাওয়া গিয়েছে সরকারি, মানে তারা যেটা বলছেন, এবং বাথরুমের সিওয়ারেজ লাইনের পাম্প থেকে তাও বা হেয়ার লাইক কোনো জিনিস পাওয়াটা সম্ভাবনা অনেক বেশি, কিন্তু কোনো ফ্লেশ লাইক লাম্প এটা পাওয়া কিন্তু সম্ভাবনা খুব কম, এবং একাধিক ছোট ছোট টুকরো রয়েছে প্রায় 4 কেজির মতো, যেটা পিয়ালি বলছিল প্রায় 4 কেজি ওজনের পুরো পাওয়া গিয়েছে। এটা যদি ওই সেপটিক ট্যাঙ্কের মধ্যে থাকে দীর্ঘদিন, সেগুলো কেমিক্যাল রিয়াকশন, সেগুলো কিন্তু ডিকম্পোজ হওয়ার চান্স কিন্তু অনেক বেশি হয়ে যাবে। ফলে আরেকটা সুনির্দিষ্ট একটু সময় কাটিয়ে দিতে পারলে এটা এই বডি পার্টসগুলো যদি এগুলো ফ্রেশ হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো ডিকম্পোজ হয়ে যাওয়ার চান্সেস আর ভেরি হাই। এই প্রবাবিলিটি ফ্যাক্টরটাকেও কিন্তু যে মাথায় রাখা হচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার মানে সঞ্জয়, এই সেফটি ট্যাঙ্কে যে দেহাংশ
গেছে একটু আমি জেনে নেওয়ার চেষ্টা করব প্রাইমারিলি কি খবর পাওয়া যাচ্ছে, যে অর্থাৎ যেভাবে এই দেহাংশগুলো ডিসপোজ অফ করা হয়েছিল সেটা অর্থাৎ শৌচালয়ের মাধ্যমে, শৌচালয়ের নিকাশির মাধ্যমে, অর্থাৎ আরও একটা ব্রুটালিটি। এই যে খুন পরবর্তী সময়ে যেভাবে দেখা গেছে নজিরবিহীনভাবে দেহ লোপাটের চেষ্টা হয়েছে, সেখানে আরেকটা সংযোজন। একেবারেই এবং এটা যেটা হয়েছে শৌচালয়ের যে সিওয়ারেজ এবং যে কমোডের যে কমোডকে ফ্লাশ করে কমোডের মাধ্যমে যে সিওয়ারেজ পাইপের সাথে যে লাইনটা হচ্ছে ক্ল্যাম্পড হয়ে আছে, সেটার মাধ্যমে কিন্তু এগুলোকে সেফটি ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল, কারণ যেখান থেকে এগুলো এক্সট্র্যাক্ট করা হয়েছে, অর্থাৎ তারা যখন খোঁজ খবর করছেন, তারা যে তল্লাশি করতে গিয়ে যখন যেখান থেকে এক্সট্র্যাক্ট করছেন, সেটা কিন্তু ডিরেক্টলি ওই ফ্ল্যাটের বাথরুমের ওয়াশরুমের শৌচালয়ের সঙ্গে যে ফ্লাশ যে কমোড রয়েছে, যে কমোডের ফ্লাশের আউটলেটের সঙ্গে তার কিন্তু সংযোজন রয়েছে। ফলে এটা সেই জায়গাতেও কিন্তু তুমি যেটা বলছো সেই ব্রুটালিটির কিন্তু চিহ্ন রয়েছে এবং খুব সুনির্দিষ্ট পরিকল্পনার চিহ্নও কিন্তু সুস্পষ্ট। ভয়ঙ্কর সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে এতক্ষণ নিউজ রুম থেকে ছিলেন এবং ভয়ঙ্কর নজিরবিহীন ঘটনা। দেহাংশ উদ্ধার হয়েছে কিছু, প্রায় 4 কেজির মতো মানব দেহের যে মানুষের দেহাংশ, সেটা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও টেকনিক্যালি অনেকগুলো ধাপ রয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে অনেকটা প্রক্রিয়া রয়েছে যে এটাই এই সাংসদের দেহাংশ কিনা এটা সম্পর্কে নিশ্চিত হতে, কিন্তু যে প্লেস অফ অকারেন্স এবং যেখানে এটা পাওয়া গেছে সেই অনুযায়ী যদি যে সেই ডটগুলো যদি জোড়া হয়, তাহলে আমরা দেখতে পারবো যে ভয়ঙ্কর দেহ লোপাটের জন্য ভয়ঙ্কর একটা পরিকল্পনা। এবং আমরা যেভাবে দেখেছিলাম যে মানুষের দেহের ছাল ছাড়িয়ে নিয়ে মাংসকে কিমা করে হাড় থেকে আলাদা করা হয়েছিল, হাড়গুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে ফেলা হয়, প্লাস্টিকের প্যাকেটে নিয়ে গিয়ে একাধিক জায়গায় ফেলা হয়। শুধু তাই নয়, আজকে যে তথ্য উঠে আসছে সেটা আরও ভয়ঙ্কর, যে বাথরুমে কমোডের মধ্যে ওই মানুষের দেহাংশ দিয়ে ফ্লাশ করে দেওয়া হয়েছিল, যে কারণেই সেফটি ট্যাঙ্ক এবং ওই যে নিকাশি পাইপ যেটা সরাসরি বাথরুমের সঙ্গে যুক্ত, ওই ফ্ল্যাটের বাথরুমের সঙ্গে যুক্ত, সেখান থেকে এই মাংসের টুকরো এবং মানুষের চুলের নমুনা পাওয়া গেছে। বাথরুমের নিকাশি পাইপে অনেক সময় মানুষের চুলের নমুনা থাকতে পারে, কিন্তু মানুষের দেহাংশ, এই যে মাংস পিণ্ড পাওয়া, এটা নিঃসন্দেহে ইঙ্গিত দিচ্ছে যে সাংসদকে খুন করে তার দেহাংশের একটা অংশ কমোডের মধ্যে দিয়ে ফ্লাশ করা হয়েছিল এবং যে কারণে সেফটি ট্যাঙ্কে 15 দিন পর অবশেষে তার হদিশ পাওয়া গেছে। ভয়ঙ্কর এই সংক্রান্ত ডেভেলপমেন্টের দিকে আমাদের নজর থাকবে। আপাতত আমরা যেদিকে চোখ রাখবো, ভোটের শেষ দফায় নরেন্দ্র মোদীর চোখ বাংলায়। শেষ ল্যাপে 24-এর মহাসংগ্রাম। ভোট প্রচারে গেরুয়া ঝড় তুলতে মঙ্গলবার বাংলায় জোড়া সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে বারাসত কেন্দ্রের অন্তর্গত অশোকনগর, তারপর যাদবপুর কেন্দ্রের বারুইপুর, শেষে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট, স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত রোড শো। এদিন বাংলায় পা রাখার আগেই অবশ্য তৃণমূলকে নিশানা করা শুরু করে দেন প্রধানমন্ত্রী। দিল্লিতে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মোদী দাবি করেন অস্তিত্বের সংকটে ভুগছে বাংলার শাসক দল। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। দুর্নীতি, সন্দেশখালী থেকে সাধু সন্ত, বাংলার জোড়ার জনসভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। टीएमसी के नेताओं के पास भी ये जो नोटों के पहाड़ निकले हैं, एक एक रुपये का हिसाब होगा। जिसका लूटा है उसको वापस कैसे मिले, इसके लिए मैं कानूनी रास्ते बना रहा हूं। बंगाल में शाहजहां शेख जैसे अत्याचारियों का हौसला, और ऐसे एक दो नहीं है, हर गली मोहल्ले में ऐसे लोग बैठे हैं। इनका हौसला न बढ़े, इसलिए बहन रेखा पात्रा को जिताना बहुत जरूरी है। टीएमसी के एमएलए ने साफ साफ कहा कि हिंदुओं को
भगीरथी में बहा देंगे। इस पर बंगाल के संतों ने टीएमसी को रिक्वेस्ट की कि जरा आप अपनी गलती सुधार लीजिए, लेकिन टीएमसी ने हमारे संत समाज को ही धनाधन गालियां देना शुरू कर दी। শুধু সভা নয়, তৃণমূলের গায়ে সনাতন বিরোধী তকমা সেঁটে দিতে সোশ্যাল মিডিয়াতেও তৎপর গেরুয়া শিবির। এদিন বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে তৃণমূলকে সনাতন বিরোধী বলে একটি পোস্ট করা হয়, যা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জোড়াফুল শিবির। বিজেপিকে আইনি নোটিশও পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, সিপিআইএম এর পক্ষ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, কংগ্রেসের পক্ষ থেকে লিপিকা ঘোষ এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আর যখন দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী তিনি এই রোড শো করছেন, তিনি কলকাতা এবং সংলগ্ন এলাকায় প্রচারে ঝড় তুলছেন, সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হুঁশিয়ারি, আর 7-8 দিন পর এক্স প্রধানমন্ত্রী বলতে হবে নরেন্দ্র মোদীকে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো 7-8 দিন বলতে পারবে, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। কালকের মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন সাইক্লোন তো হাম দিল্লি সে বাইকে মানে করে কিয়া, এত ছোটা। আপনি বলুন, এত মিথ্যে কথা বলা স্বভাব হয়? স্বভাব হয়? শঙ্কু, 7-8 দিন আর মাত্র প্রধানমন্ত্রী বলা যাবে নরেন্দ্র মোদীকে, তারপর এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমি এখানে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দাবি করেছেন যে 33টা আসনে ভোট হয়েছে, 33টা আসনে ভোট হয়েছে এ পর্যন্ত, তৃণমূল অলরেডি 23টা পার করে ফেলেছে, যে প্রেডিক্ট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন। মিলিয়ে নেবেন ক দফায় ভোট হয়েছে? 6ষ্ঠ দফার ভোট হয়েছে আর 6 দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল। খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে, তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, 7ম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। আমি আপনাকে বলছি, আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি, খবরের কাগজে লিখলে লিখুন, সংবাদ মাধ্যমে দেখালে দেখান, 4 তারিখ ভোট বাক্স খুলবে, মিলিয়ে নেবেন। শঙ্কু, দেখুন, আমি এক্সপেক্ট করেছিলাম যে উনি 42-এ 42 বলবেন, তো হঠাৎ 42 থেকে উনি কমে 23-এ এসে পৌঁছেছেন। এবং আপনারা যেটা দেখাচ্ছেন, উনি ওনার ভালো অ্যাঙ্গেলটা লাস্ট লাইনটা ধরেছেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা ধরেননি। উনি বলেছেন যে খুব খারাপ হলেও আমি একটা বেশি পাবো, খুব খারাপ হলেও আমি 23টা পাবো। এই যে কনফিডেন্সটা কোথাও নড়ে গেছে, এই অ্যাপ্রোচটাতে তা স্পষ্ট হচ্ছে। খুব খারাপ হলেও 23টা তৃণমূল কংগ্রেস পাবে বলে উনি বলছেন যে মানে খুব খারাপ হলেও 33টার মধ্যে 23টা হয়ে গেছে, যদি 9টা আসনে যে বাকি আছে আমরা গতবারের দেখি। শঙ্কু, একটু আমাকে অ্যাড করতে দাও। যদি আমরা দেখি যে এই যে 9টা আসন, এই 9টা আসন কিন্তু তৃণমূলের দখলে। পরেরটা হচ্ছে আপনার বিধিসম্মত সতর্কীকরণ, প্রথমটা হচ্ছে স্বীকারোক্তি, প্রথমটা হচ্ছে অফিসিয়ালি উনি স্বীকার করে ফেলেছেন যে খারাপ অবস্থা আছে, 23টা মাত্র হতে পারে। এটা চাপ, তাই ওটা মনে পড়ে গেছে যে বলে ফেলেছি, এটা স্বীকারোক্তি। একটু পরেই হই হই করে শঙ্কু টিভিতে বসে এটা বলবে, সেই জন্য পরের কারেকশনটা দিয়েছেন আপনার হেডলাইন করার জন্য। কিছুটা আপনার জন্য দিতে হবে। শঙ্কুদেব পণ্ডা কি বলেন এটা ভেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগে থেকেই কাউন্টার, আমাদের মতো সাধারণ বিজেপি কর্মীরা কি বলেন, এটা এখন উনি ওনাকে বেশি চিন্তিত করছেন। কৃষাণু, আমি জাস্ট আমার মনে পড়ে যাচ্ছিল যে আমরা সরাসরি যদি দেখি এই মুহূর্তে আমরা এই রোড শোর যে এন্ডিং পয়েন্ট যে শেষ হয়েছে, যেখানে সেখানে পৌঁছেছেন ইতিমধ্যেই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বামীজির মূর্তিতে মাল্যদান করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি সেই ছবি দেখতে দেখতে আমি কৃষাণুর কাছে যাব। কৃষাণু, আমি আশা করব যে ওই টোটাল বিধান সরণির উপর যত বাংলার মনীষীদের মূর্তি ছবি আছে, সব অক্ষত নিশ্চয়ই আছে,
সেইখানে বিজেপির বহিরাগতরা নিশ্চয়ই হামলা চালায়নি, বাংলার মনীষীদের পুনরায় অপমান করেনি, আমি আশা রাখব। এবং তোমাদেরকেও অনুরোধ করব যে একটু খবর টবর নাও, যে পুনরায় রামমোহন থেকে, বিদ্যাসাগর থেকে, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ থেকে, সারদা মা থেকে, রামকৃষ্ণদেব থেকে সকলের মূর্তি এবং যে ছবি আছে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে, সেইগুলো অক্ষত আছে কিনা। এবার আসি যে শঙ্কুর কথাগুলো দেখছিলাম, আমার মনে পড়ে গেল 2021 আগে 2019 থেকে 21 এই দীর্ঘ প্রায় 2 বছর পিরিয়ডে এই কত বড় বড় ডায়লগ, 19-এ হাফ, 21-এ সাফ, হ্যাঁ এই হবে ওই হবে, তারপরে তো আপকি বার 200 পার, এই বলে সারাক্ষণ ধরে, সেটাও বেশ কিছু দফার 7 দফার নির্বাচন, এবং এইভাবে সে হাইপ তোলা। এবং শুধু তো বাংলা নয়, বাংলাতে তো কিল চড় সবই খাওয়া হয়েছে, সে তো জানি, ইতিহাসে লেখা হবে। এই কর্ণাটকা, হিমাচল প্রদেশ, বিভিন্ন রাজ্যতে, পাঞ্জাবে, মানে এই সব রাজ্যতেও তো এই সব ডায়লগ মোদিজি এবং অমিত শাহজি এনাদের পক্ষ থেকে বারবার শুনেছি। তো সেইগুলোর পরিণতি আমরা জানি, এবং তাদের যে ইকোসিস্টেমের বেশ কিছু মানুষ, কেউ কেউ সাংবাদিক, কেউ কেউ ভোট কুশলী, হ্যাঁ তাদেরও এইসব বলা বারবার কতবার ফেল করেছে আর পাশ করেছে, তো লেখা আছে। পার্থ প্রতিমবাবু। না মৌপিয়া, দেখুন সন্ধ্যাবেলায় আপনি আলোচনা করেন, মূলত জ্যোতিষ চর্চা করেন না, এটা ভেবেই আমি রিয়্যাক্ট করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন 33টা লোকসভা আসনের মধ্যে তারা 23টা পেয়ে গেছেন। আপনি একইভাবে যদি দেখেন, ঠিক 5ম দফা ভোট পেরোনোর পর অমিত শাহ তিনি বলেছিলেন যে আমরা 300 পেরিয়ে গেছি। ফলে এই যে প্রতিটা দফায় কে কতটা করে পেরোচ্ছেন এর স্পেকুলেশন তারাই করার চেষ্টা করেন যারা পরের পর্যায়গুলো সম্পর্কে আরও বেশি সন্দিহান, অর্থাৎ একটা কনফিডেন্স দিতে চান নিজের র্যাঙ্ক অ্যান্ড ফাইলসকে, যে না আমরা আছি, আমরা আসছি, আমরাই ছিলাম। এখন মানুষ তো ঠিক সেইভাবে কনফিডেন্স আর্ন করেন না মৌপিয়া, যে আমাদের প্রধানমন্ত্রী বারবার যে হাঁকটা দেন যে ইসবার 400 পার, কিন্তু মানুষ কি তখন সেই 400 ভাবে না? মানুষ ভাবে যে গ্যাসের দাম 1000 পার হয়েছে, মানুষ ভাবে যে পেট্রোলের দাম 100 পার হয়েছে, যখন হচ্ছে 1 লিটার জলের দাম 20 টাকায় এবং সেই দামে হচ্ছে কাঁচা তেল পাওয়া যায়, সেখানে বাজারে হচ্ছে 105 টাকা লিটার পেট্রোল। মানুষ তো এটাই ভাবেন। ফলে এই যে 400 পার হচ্ছেন না, 300 পার হচ্ছেন না, 33 পার হচ্ছেন, আমি বলছি যে এই তর্কে গিয়ে লাভ নেই। যে মানুষের জীবনের যে মূল জ্বলন্ত ইস্যু, সেই ইস্যুগুলোর দাবিতে, সেই ইস্যুগুলোর ভিত্তিতে কে কতটা এগিয়ে যেতে পারলেন, মানুষের কাছে যেতে পারলেন, সেটা ইম্পর্টেন্ট হতো, এবং তাহলে হয়তো আপনাকে এই শোটা করতে হতো না। এর আগে বেশ কিছু না, আমি খুব অবাক লাগছে আমার, যে আমরা দেখেছি 14তে অনেক কিছু, অনেক কথা বলে, অনেক এটা করব, ওটা করব, সেটা করব, মানুষের জন্য চাকরি দেব, বাকরি দেব, জিনিসপত্রের দাম কমাবো, অনেক কিছু বলে 14 এসেছিলেন, এবং 14-র পর 19-এ এসেছিলেন। যখন দেখলেন কিচ্ছু দিলাম না, 19-এ জিততে হবে, 19-এ পুলওয়ামা নিয়ে এসেছিলেন। আর এখন উনি অবতার হয়ে গেছেন। আমরা কদিন আগেও সম্বিত পাত্রাকে দেখলাম, সম্বিত পাত্রা অন ক্যামেরা বললেন যে জগন্নাথ দেব নাকি ভক্তি করেন মোদিজিকে। তো এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, এবং ওনার যারা অনুরাগী, মোদির যারা অনুরাগী, যারা অনুগামী, তারা মহামনীষীদের ছবির উপরে বড় বড় ফ্লেক্স লাগানো হয় মোদিজি। তো এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, কারণ বুঝতে পারছেন যে দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমি একটু এখানে শুভময়তার কাছে আসবো। শুভময়তা, যদি দেখি যে আজকে যখন প্রধানমন্ত্রী এই রোড শো করবেন, প্রথমত রোড শো রুট, তার আগে তিনি সারদা মায়ের বাড়িতে গেছেন, এবং রুট যেটা শ্যামবাজারে নেতাজি মূর্তি, সেখানে মাল্যদান দিয়ে শুরু করেছেন এবং শেষ করলেন স্বামীজির মূর্তিতে মালা দিয়ে। আমার এখানে জিজ্ঞাসা হয়েছে, তৃণমূল আজকে সকাল থেকে যে বিষয়টাকে সামনে আনতে শুরু করেছে, 5 বছর আগে তারা ফিরে যাচ্ছে। এবং আপনার মনে থাকবে যে লোকসভা নির্বাচনের শেষ দফার আগে যখন অমিত শাহ রোড শো চলছে, সেই সময় বিদ্যাসাগর মূর্তি ভাঙা, তাই নিয়ে চূড়ান্ত চাপানুতর, এবং সেই সময়ে সম্ভবত, আমি ভুল করলে আপনি আমায় সংশোধন করে নেবেন, বাঙালি অস্মিতা বিষয়টি বঙ্গর রাজনীতিতে সাম্প্রতিক অতীতে সবচেয়ে প্রবলভাবে সামনে চলে এসেছিল, এবং তারপরে যে কটি আসনের শেষ দফায় নির্বাচন হয়েছিল, তৃণমূল কংগ্রেস সেখানে খুব ভালো ফল করে। আজকে খুব ইন্টারেস্টিংলি একদিকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সেদিনের রোড শোর প্রসঙ্গ তুলে আনা, মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে আনা, কতটা তাৎপর্যপূর্ণ?
একেবারে রাজনীতির চুক্তি এবং তার প্রতিশ্রুতি থাকবে। এবং আপনি যে কথাটি বলেছেন যে সত্যি আজকে যখন বিজেপি হাঁটছে, অনেকটা পথ হাঁটছে কলকাতায় বা কলকাতার কাছে প্রচার করছেন নরেন্দ্র মোদী মহাশয়, সেই সময় তৃণমূল কংগ্রেসও খুব স্বাভাবিকভাবে তাদের প্রতিযুক্তি সাজাবেন এবং সেক্ষেত্রে তো ইতিহাসে সবসময় ফিরে যাওয়া হয়। তৃণমূল আর বিজেপির ইতিহাসের মধ্যে একটা কনফিউশন হয়ে যায় আর কি, সেটা হচ্ছে কে কখন কোন দলে আছেন। অর্থাৎ আজকে হয়তো সিঙ্গুরের সময় যে ঘটনাটা ঘটেছিল, ইতিহাস বইয়ে ঢুকলো যারা আন্দোলন করেছেন এবং পরবর্তী সময় দেখা গেল তাদেরকেও বিজেপিতে চলে গেলেন। ফলে আজকে যারা বিজেপির হয়ে পথ হাঁটলেন বা তৃণমূলের হয়ে কথা বললেন, তারা আগামী দিনে কিন্তু উল্টো রোলটা প্লে করতে পারেন। এটা রাজনীতিতে ভারতে কোনো রকম অসুবিধে নেই। আর নির্বাচনী ব্যবস্থায় সাধারণত নির্বাচন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মোটের ওপর নেতারা যে বক্তব্য রাখেন তাদের আসন সংখ্যা যোগ করলে সবসময় মোট আসনের চেয়ে বেশি হয়, কারণ তারা সকলেই সমস্ত আসন পেয়ে যান। এবার বরঞ্চ দেখা যাচ্ছে যে যত নির্বাচন এগোচ্ছে তৃণমূল এবং বিজেপির আসনের যোগফলটা 543-এর মধ্যে আসছে। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই জায়গায় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে পথ হাঁটা, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, এর মধ্যে দিয়ে কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া দরকার যে আমাদের লোকসভা নির্বাচনের যে লক্ষ্য নিয়ে আমরা লোকসভা নির্বাচন করছি, এক হচ্ছে গণতন্ত্র বজায় রাখা এবং দ্বিতীয় হচ্ছে রুটি কাপড়া মকান, বিজলি সড়ক পানি, শিক্ষা স্বাস্থ্য। এই যত আলোচনা হচ্ছে কিন্তু সেই আলোচনায় দুই শাসক একে অপরকে সব সময় তাদের খারাপগুলো তুলে ধরছেন, নিজেদের একটা বিরোধী নেতা হিসেবে প্রচার করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি ডেভেলপমেন্ট করলেন 10 বছরের, করেছেন কিন্তু অনেক ডেভেলপমেন্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা যে সময়ের নিয়মে অনেকটা কাজ করেছেন, কিন্তু কোনো একটা কারণে এই প্রথম পশ্চিমবঙ্গের একটা লোকসভা নির্বাচন যেখানে রাষ্ট্রীয় বিষয় সামনে নেই, শুধুমাত্র রাজ্যের বিষয় এবং বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে যে নেতিবাচক বিষয়গুলো তুলে ধরছেন এবং প্রচার করছেন, সেই কারণেই আজকে যে পথ হাঁটা, সেই পথ হাঁটায় বিবেকানন্দ নেই, আছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার গল্প। এই রাজনীতির থেকে বেরোতে হবে। বাঙালি অস্মিতা কিন্তু বজায় থাকছে না, বাঙালি অস্মিতা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি এই প্রসঙ্গেই আসবো এবং এরই মধ্যে আমরা দেখেছি যে আজকেও একটি বিজ্ঞাপন নিয়ে তৃণমূল কংগ্রেস আজকে সকাল থেকে সেখানে আবারও বাঙালি অস্মিতা, বিশেষ করে এই শহরের মানুষ, তাদের সঙ্গে বিজেপির কতটা যোগ তাই নিয়ে কটাক্ষ করেছেন। ছোট্ট একটা বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। শেষ দফার প্রচারে এ রাজ্যে এসে সিপিআইএমকেও নিশানা করলেন প্রধানমন্ত্রী। দেখুন, রাজ্য বিধানসভায় শূন্য সিপিআইএম, লোকসভাতেও এ রাজ্য থেকে কোনো সদস্য নেই সিপিআইএমের। 24-এর লোকসভায় বাংলা থেকে খাতা খোলা যে দলের কাছে চ্যালেঞ্জ, সেই দলের ভোটেই কি নজর বিজেপির? মঙ্গলবার রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূলের পাশাপাশি বারবার সিপিআইএমকেও নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে অশোকনগর ও পরে বারুইপুরে সভা থেকে মোদীর দাবি তৃণমূলকে সাহায্য করতেই ভোটে লড়ছে সিপিআইএম। लोग जानते हैं कि सीपीएम को दिया हर वोट वो टीएमसी को ही जाएगा। सीपीएम यहां चुनाव लड़ रही है टीएमसी को मदद करने के लिए। এদিন সভা থেকে তৃণমূল সিপিআইএম আতাতের অভিযোগেও সরব হন প্রধানমন্ত্রী। ये पर्दे के पीछे टीएमसी और लेफ्ट वो एक ही सिक्के की दो बाजू है और यहां के मुख्यमंत्री ने घोषणा भी कर दी है कि वो दिल्ली में इनका सहयोग करेगी। इसलिए अब बंगाल पर्दे के पीछे चलने वाले सारे खेल समझ चुका है। 2014 সালে কেন্দ্রে ক্ষমতা এলেও এ রাজ্যে দাঁত ফোটাতে পারেনি বিজেপি। 2016 বিধানসভা নির্বাচনেও দাগ কাটতে পারেনি গেরুয়া শিবির। তারপরই অবশ্য বদলাতে শুরু করে রাজ্য রাজনীতির ভোটচিত্র। বামেদের পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে ওঠে বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে 2019-এর লোকসভা নির্বাচন হোক বা 2021-এর বিধানসভা নির্বাচন, প্রতিবারই বামের ভোটে রামের ভিত শক্ত হয়েছে। তাই 24-এর মহাসংগ্রামেও তৃণমূল বিরোধী বাম ভোট নিজেদের দিকে টানতে বিশেষ তৎপর পদ্ম শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
আমি পার্থপ্রতিম বাবুর কাছে আসি। পার্থপ্রতিম বাবু, সিপিআইএমকে নিশানা করছেন নরেন্দ্র মোদী, যে সিপিআইএম তথা বামেরা যদি আমরা দেখি যে 2019-এ যাদের ঝুলি শূন্য, 2021-এ যাদের ঝুলি শূন্য, কোথাও কি যে শুভেন্দু অধিকারীকে আমরা দেখছি তিনি সরাসরি বলছেন যে সিপিআইএম যারা বাম মনস্ক তাদের বলছেন যে ভোট দেওয়া মানে নষ্ট করা, বিজেপিকে ভোট দিতে। কোথাও দাঁড়িয়ে যে বামেদের ভোটটা রামে শিফট করেছিল সেটা ধরে রাখারই একটা চেষ্টা। দেখুন, আমি এইটুকু বলতে পারি যে রাজ্যের মানুষ যে ইলেকশনস দেখেছেন 2019-এ বা তার আগে 2016-র বিধানসভা, 21-এর বিধানসভা, সেই ভোট এবার আর হচ্ছে না। আপনি চাইলে মানুষ বুঝেছেন দেশের হাল ফেরাতে, রাজ্যের হাল ফেরাতে লাল প্রয়োজন। ফলে যে ভোট বামেদের থেকে বেরিয়ে গেছিল সেই ভোট ফিরছে। ফলে সমস্ত ভবিষ্যৎবাণীকেই আমি বলবো যে ভুল প্রমাণ করে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইট হচ্ছে। এবং বিশেষত আগামী এই যে কটা এক পর্বের ভোটে যে কটা লোকসভা নির্বাচন আছে সেখানে লেফট এবং সিপিআইএম সেটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, যে কারণেই হচ্ছে যে তারা আক্রমণের বিষয় হিসাবে বেছে নিয়েছেন লেফটদের। কিন্তু আসলে আপনি যদি এই রাজনীতিটা রাজ্যে দেখেন তাহলে হচ্ছে মুকুল রায় একটা খুব দামি কথা বলেছিলেন যখন উনি বিজেপিতে ছিলেন, তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে, যে যাহা বিজেপি তাহাই তৃণমূল, এরকম একটা শব্দ উনি বলতেন। কারণ আমি প্রধানমন্ত্রীর শব্দ ধার করে করে বলছি, 2014 সালে উনি আসার পর যেটা বলেছিলেন যে জিরো টলারেন্স, আজকেরও বলেছে দুর্নীতিতে। এবং তারপরে আমরা দেখলাম আমাদের রাজ্যে সবচেয়ে বড় যে দুটো দুর্নীতি, সারদা এবং নারদা, সেটা হয়ে গেল। তার দুর্নীতি তদন্ত কমিটিতে সিবিআই ইডি হলো, তার নিট রেজাল্ট হচ্ছে জিরো। বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেগুলো হচ্ছে খাওয়ায় অভিযুক্ত হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই বিচার আজও অধরা রয়ে গেছে। 2019-এ আসলেন, তারপরে আমাদের রাজ্যে সবচেয়ে বড় চেহারা পেল নিয়োগ দুর্নীতি। বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, জিরো টলারেন্স। ফলে এখন দেখতে পাচ্ছি যে সেই সিবিআই ইডি যারা কোর্টের রায়ে এসেছিল, অ্যাপয়েন্টেড হয়েছিল, তারা অবধি কাকুর কণ্ঠস্বর অবধি খুঁজে পাচ্ছে না। ফলে খেয়েছেন তৃণমূল কংগ্রেস এবং খেতে দিয়েছেন বিজেপি। সন্দেশখালিতে উনি বলেছেন যে জিরো টলারেন্স। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি 2024-এ যে কথা বলে যাচ্ছেন, সন্দেশখালিরও আজকে যে শাহজাহানদের কথা বলছেন, এই শাহজাহানের মতো দস্যু রত্নাকর বিজেপির মধ্যেও যা যা আছে প্রত্যেকে মিলে হচ্ছে বোঝাপড়া করে থাকবে আগামী 5 বছর। শঙ্কু, কোথাও কি যে ভোটটা রামে শিফট হয়েছিল, বামের ভোটটা রামে শিফট হয়েছিল, সাম্প্রতিক কতগুলো নির্বাচন, সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, সেটা 2022-এর ফেব্রুয়ারিতে 108টা পুরসভায় নির্বাচন হোক, বা বালিগঞ্জ উপনির্বাচন হোক, একটা অংশ আবার যে ফিরতে শুরু করেছে বামেদের দিকে এবং তার ওপর বাম এবং কংগ্রেস জোট হয়েছে। যদিও পার্থপ্রতিম বাবু বলছেন যে সবকটি যদি নাও হয়, বেশ কিছু সিটে লড়াইটা ত্রিভুজ হতে চলেছে। এটা মাথায় রেখেই কি তোমরা আশঙ্কা করছো যে ওই ভোটটা আবার শিফট করতে পারে, যে কারণেই সিপিআইএমকে নিশানা? দেখুন, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই নিশানার থেকে মানুষকে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া আর সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া একই। তার কারণ সেই বিষয়টা হচ্ছে যে এরা তো এখানে যে লড়াইটা, যে কুস্তিটা করছেন, দোস্তিটা তো দিল্লিতে গিয়ে করছেন। ফলে আপনি যে নীতিগত প্রশ্নে এদেরকে ভোট দেবেন, সেই ভোটটা নষ্ট হওয়া ছাড়া কোনো সেকেন্ড অপশান থাকবে না। কারণ আলটিমেটলি তো আপনি তৃণমূলকে দিলেও সিপিএম দিল্লিতে গিয়ে সরকার, এটা তো দিল্লির সরকার গঠনের ভোট, এটা তো আর লোকাল পলিটিক্সের ভোট নয়, লোকাল বডি তৈরি করার ভোট না। ফলে দিল্লিতে সরকার গঠনের ক্ষেত্রে এরা সবাই এক, এই মেকি লড়াই করবার ক্ষেত্রে কোনো মানে হয় না। এক আর দুই, আমি আপনাকে একটা কথা বলছি যে এই যে ভোটটা আপনি শিফটিংয়ের কথা বলছেন, এই শিফটিংয়ে সিপিএম তৃণমূল কংগ্রেসের সহযোগী দল হিসেবে একাধিক জায়গায় অ্যাপিয়ার করেছে যাতে জেতানো যায়। সেটিংটা এরা এই জায়গায় করেছেন। সুজন চক্রবর্তীকে আজকে এনারা দমদমে ক্যান্ডিডেট করেছেন কেন? একটাই উদ্দেশ্য নিয়ে যাতে সৌগতবাবুকে জেতানো যায়। কিন্তু মানুষ সেই ভোটটা দেবেন না। মানুষ সিদ্ধান্ত নেবেন যে এরা দুজনেই এক, এদেরকে ভোট দেওয়া আর ভোট নষ্ট করা সমান। কিন্তু এমনি লিখে দিয়েছে মানুষ, কিন্তু বিজেপি 3 নম্বর পজিশনে থাকবে এই দফা নির্বাচনে। কোথাও একটা দুয়ের মধ্যে তৃণমূল কংগ্রেস বিজেপি 3-এ থাকবে। এটা হচ্ছে শুভময় দাও বললেন, পার্থদাদের ফ্যালাসিটা হচ্ছে যখন আমরা সিটের স্পেকুলেট করছি বা সিটের দাবি জানাচ্ছি, 23টা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন 33-এর মধ্যে, তখন ওদের প্রচুর আপত্তি আছে এবং নিজেরাই এখন বলছেন যে 21-এর মতো হবে না, এবার কিন্তু আমরা ট্রাইঅ্যাঙ্গুলার কন্টেস্ট চলছে। তো সব দলই দেখুন, আমরা যারা 90-এর দশকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এসব করেছি, আমরা কিন্তু এই পাড়ায় পাড়ায় ভোট নিয়ন্ত্রণ বা কী করে এইগুলো জানতে হয়, আগের থেকে কি করে বুঝতে হয়, এইগুলো কিন্তু সিপিএমের কাছ থেকেই শেখা। এইগুলো মানতে আমার অসুবিধা
অসুবিধা নেই। তো সুতরাং তারা এখন স্পেকুলেট করছে, কিন্তু সিট বলতে পারছে না, কিন্তু সিট তো শূন্যই থাকবে। এবার আসি প্রধানমন্ত্রী। দেখুন, এইটা বহিরাগতদের তো একটা মানে চিরন্তর একটা চরিত্র, যে তারা প্রথমে এসে একজন এখানকার ভূমিজ সন্তান থেকে বাড়ি ভাড়া নেন, তারপরে কিছুদিন পর তাকে উৎখাত করার জন্যে রেন্ট কন্ট্রোলে রেন্ট দিতে শুরু করেন, তারপরে তার বিরুদ্ধে মামলা এবং উৎখাত করেন। এটাই হয়েছে এখানে। বিজেপি যখন প্রথম এই রাজ্যতে আসে বামেদের থেকেই ভোট নিয়েছিল। 2011-তে আমাদের ভোট দেখুন, আমরা পেয়েছিলাম 184টা আসন, 2016-তে আমরা পেয়েছিলাম 211টা আসন, 2021-এ আমরা পেয়েছি 213টা আসন। আমরা কিন্তু আমাদের ভোট ধরে রেখেছি এবং সেটা ধাপে ধাপে বাড়িয়েছি। যারা দেওয়া নেওয়া করেছে 2021-এ বা 2016-তে বা 2011-তে, যারা সিপিএম কংগ্রেসের যে আসনগুলো ছিল সেইগুলোই বিজেপিতে গেছে, আমাদের কিছু হয়নি। ওই জন্য এখন মোদিজি ওইটাতে দাবি জানাচ্ছেন, এখন বলছেন এবার আমি রেন্ট কন্ট্রোলে রেন্ট দেবো এবং সেটা আমার তোমাকে উৎখাত করব। লিপিকা, বাম কংগ্রেস জোট, যে বাম কংগ্রেস জোট এর আগে সেভাবে কার্যকরী না হতে পারলেও এবার অনেকেই এই বাম কংগ্রেস জোট নিয়ে এবং যেভাবে দীর্ঘদিন ধরে এটাকে একটা ভীষণ কংক্রিট একটা রূপ দেওয়ার চেষ্টা হয়েছে, শুধুমাত্র ভোটমুখী আসন সমঝোতা নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আন্দোলনে ময়দানে একসঙ্গে বাম কংগ্রেস তাদের দেখা গেছে, এক মঞ্চে দেখা গেছে, এক মিছিলে দেখা গেছে। কোথাও কি সেটার কার্যকারিতার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর আজকের এই মন্তব্য? না, আমি তো প্রধানমন্ত্রীর কথা শুনে আমার মজা লাগছে, আর কৃষাণুর কথা শুনেও। মানে এখানে একটা বাইনারি তৈরির খুব চেষ্টা করা হচ্ছে এবং পরে একটা ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। কেন বলুন তো? প্রধানমন্ত্রী গত মাসে এসেও বলে গেলেন যে 4 তারিখের পর দেখে নেব সবকিছু, মাথা ধরা পড়বে 4 তারিখের পর। কেন? ওয়াই 4 জুন? কেন তার আগে নয়? অন্যায় তো অনেক দিন ধরে হয়ে আসছে, অনেক দিন ধরে সব জেলে যাচ্ছে, তাহলে নয় কেন? তার মানে কোথায় যে বোঝাপড়াটা সেটা কিন্তু মানুষ বুঝতে পারে। মানুষ আজকালকার দিনে আর অত বোকা নয়। আর প্রধানমন্ত্রী যে কি দেবেন, তাকে তো দিতে হবে কিছু, মানুষকে বলতে হবে। ইয়াং ভোটারদের জন্য, নতুন ভোটারদের জন্য ওনার কাছে কি আছে? শুধুমাত্র একটা মন্দির তৈরি করলেই হয়ে গেল? কি দিতে পারবেন? ওনার সেই বলার জায়গাটাই তো নেই। উনি তো কিছু বলতে পারছেন না যে আমি জিনিসপত্রের দাম কমিয়েছি, আমি পেট্রোল ডিজেলের দাম কমিয়েছি। আপনি বার 400 পার বলছে, 400 তো আমার মনে হচ্ছে ডালের দাম 400 পার হবে, চালের দাম 400 পার হবে, পেট্রোলের দাম 400 পার হবে। আসবো শুভময়দা, আমরা যেটা 2019-এ দেখেছিলাম যে বামের ভোট রামে শিফট করেছিল এবং বিজেপির যে ভোট পার্সেন্টেজ সেটা এক লাফে অনেকটা বেড়ে গেছিল এবং যার নিট ফল ছিল তাদের আসন সংখ্যা। আমি যেটা আগেও বলছিলাম যে সাম্প্রতিক অতীতে বেশ কিছু নির্বাচন ইঙ্গিত দিয়েছে যে বামেদের ভোট পার্সেন্টেজ দীর্ঘদিন পর একটা ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা গেছে এবং তার সঙ্গে বাম এবং কংগ্রেসের মোটামুটি কয়েকটি সিট বাদ দিয়ে মোটামুটি কংক্রিট একটা আসন সমঝোতা। কোথাও কি এটার কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীকে সিপিআইএম নিয়ে বলতে হচ্ছে? দেখুন, প্রথমে কিন্তু একটা কথা বলে নিই যে আলোচনাটা হচ্ছে, যেখানে বামপন্থীদের ভোট, বিজেপির ভোট, তৃণমূলের ভোট আসছে, আমি প্রথমেই একদম নতমস্তকে আপনার কাছে আপনার মতটা মানছি না। কারণ ভারতবর্ষের যে গণতন্ত্র, এই গণতন্ত্রে যে মানুষ ভোট দেন তারা কেউ বামের নন, বিজেপির নন, কংগ্রেসের নন। আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন, আমি একদম 100% তার সঙ্গে একমত। কিন্তু ডেফিনেটলি যে বিশেষ করে আমাদের রাজ্যে আমরা দেখেছি, আমাদের রাজ্যে তো একটা ধারা চলে এসেছে যে দীর্ঘদিন ধরে একটা লয়্যালটি থাকে, যে কারণে আমরা 34 বছরের বাম শাসন দেখেছি, এখন আমরা দেখি 13 বছরের বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের শাসন চলছে। সেই জায়গায় কোথাও শিফট করাটা ডেফিনেটলি একজন ভোটার তিনি যে কাউকে ভোট দিতে পারেন। প্রথম হচ্ছে, কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের যে লয়ালিটি, তাকে সাধারণ মানুষের দুর্বলতা ভাবলে ভুল করবেন। এবং দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, বাম কংগ্রেসের একটা জোট হয়েছে এবং সেই জোটের মিটিং মিছিল বা তাদের যে প্রচার, সেই প্রচারে একটা জোয়ার এসেছে, তার একটা ভোট পার্সেন্টেজ বোঝা যাবে। প্রণব মুখোপাধ্যায়ের একটা খুব বড় কথা ছিল, সেটা হচ্ছে একটা নির্বাচনকে তখনই বোঝা যায় যখন নির্বাচনের ফলাফলটা বেরোয়। সুতরাং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী তারা তো তাদের দলের কথা বলবেনই, বেশি আসনের কথা বলবেনই, এবং একই সঙ্গে ভোটের ফলাফলটা বেরোনোর পর আমাদের বুঝতে হবে কি হচ্ছে। যে বিষয়টা বুঝতে হবে, বাম এবং কংগ্রেসের ভোটটা যদি বাড়ে তাহলে একটা অংশ হচ্ছে তারা কতটা আসন পাওয়ার জায়গায় যাচ্ছেন, উইনেবিলিটির প্রশ্ন। আর একটা হচ্ছে আসন না পেলে তারা কোন দিক থেকে কতটা ভোট ফ্লো করছে। কোনো দিক থেকে বলতে মানুষের ভোট কিভাবে ভাগ হচ্ছে,
তিনটি রাজনৈতিক জোটের মধ্যে, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে বামফ্রন্ট এবং কংগ্রেস। এবং এটা মাথায় রাখতে হবে, এই যে নির্বাচনী লড়াই, গণতন্ত্র, তাতে এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে কিন্তু যে সমীকরণ বা অসমীকরণ, তাতে অনেক গোপন চলরাশি থাকে। সেটাকে অস্বীকার করে তৃতীয় বিশ্বের গণতন্ত্র হয় না। সাধারণ মানুষ তাদের মতো করে ভোট দেবেন, সাধারণ মানুষ মানুষের উন্নয়নের জন্য ভোট দেবেন। ভারতবর্ষের মানুষ অত্যন্ত বুদ্ধিমান, তারা জানেন গণতন্ত্রকে কিভাবে রক্ষা করতে হয়। সুতরাং যে শাসকেরা, তিনি রাজ্যেরই হোক বা কেন্দ্রেরই, যারা চাইবেন গণতন্ত্র হরণ করতে, যারা চাইবেন দেশের অগ্রগতির পথে বাধা দিতে, ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের মানুষ সেইখানে তাদের ভোটটা বুদ্ধি করেই দেবেন। একটা ছোট্ট বিরতি নিতেই হবে। বিরতিতে যাওয়ার আগে আপনাদের দেখাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ একটা বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে এক আইটি অফিসার নাকি তাকে ফোন করে বলেছেন যে 31 তারিখ এবং 1 তারিখ 5 জায়গায় ইনকাম ট্যাক্স রেড হতে পারে। একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাবো। ইডি সিবিআইকে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে। আপনি জানেন, কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে, বলছে স্যার আমাদেরকে বলেছে 31 তারিখ আর 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেড করতে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে। হাওয়া খারাপ, আর তো ক্ষমতায় নেই। কালকে রাত্রির 11:30টার সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তারপর কথা হয়েছে ফোনে। কার বাড়িতে বলো, কোথায় যাব, বেরোবো যখন বলে দেবো আপনাদের। আমি বললাম আমার দরকার নেই, আমার ওসব জানার দরকার নেই। আপনারা 365 দিনই তো রেড করেন। আপনারা হচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি। আর আমাদের সরকার মানুষের সরকার, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। খুব সংক্ষেপে সবার কাছে আসবে, শঙ্কুকে দিয়ে শুরু করি। শঙ্কু, 31 তারিখ এবং 1 তারিখ 5 জায়গায় আইটি রেডের কথা। প্রথমত হচ্ছে শেষ দফা ভোটের আগে আবারও সেই এজেন্সি অস্ত্র কিনা। দ্বিতীয়ত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেটা ইঙ্গিত যে 4 জুনের পরিণতি সেটা বুঝতে পেরে অফিসাররা তারা খবর দিচ্ছেন। দেখুন, মাননীয় সাধারণ সম্পাদকের এই বক্তব্যের রিয়াকশন আমি শুধু এটাই বলবো, এটাও তো ইন্টারেস্টিং, তুমি মাননীয় সাধারণ সম্পাদক বলছো, এটাও কি 4 জুনের কথা মাথায় রেখে? শুনুন না, তুমি মাননীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বললে না? শুনুন না, আমি চিরকালই বলি যে এটা হচ্ছে ওনার মিরার এফেক্ট। মিরার এফেক্ট কেন? কারণ উনি যে কাণ্ডটা মেদিনীপুরে হিরণদের সাথে করেছেন, যে সময় ওনার পুলিশ যা করেছে, উনি জানেন যে এবারে ফাইনাল ল্যাপে তার আগের দিন এই ধরনের কিছু হতে পারে হয়তো, তাই আগে থেকে গেয়ে রাখলেন। আমার ভালো লাগছে যে বিজেপির সুরটা যে ব্যক্তি কেন্দ্রিক ভাইপো ছিল, সেখান থেকে মাননীয় সাধারণ সম্পাদক হচ্ছে, এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে পলিটিক্যাল ডিসকোর্স। বাকিগুলো হচ্ছে বিলো দ্য বেল্ট নন পলিটিক্যাল জোকারদের কথা। এইটাই হচ্ছে রাজনীতি। তো এইটা তো দীর্ঘ 2-2.5 বছর বিশেষ করে তো আমরা ভুলে গেছিলাম, বিশেষ করে এই রাজ্যে বিরোধীদের দেখে। এখন ভালো লাগছে যে ব্যাপারটা এখন পলিটিক্যাল হচ্ছে। আমি হ্যাঁ, মৌপিয়া এজেন্সি যোগ নিয়ে সরব হতেন তো প্রায় দুজনে। আমি তো এক্ষুনি দেখলাম ইনকাম ট্যাক্স রেট করবে, এটা 31 এবং 5 প্রথম খবরটা পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 31 এবং 5 জায়গায় রেট করবে, সেই খবরটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। আমি এই কারণে বলছি, বারবার আমরা এর আগেও বলেছি যে এই যে ইডি 11 ঘন্টা জেরা করার পর নেমে এসে সোজা সল্ট লেক থেকে যেভাবে 1 ঘন্টা ধরে প্রেস কনফারেন্স করতে পারতেন অভিষেক বাবুরা, তার থেকে প্রমাণ হয় যে এজেন্সির সাথে যোগ কারোর কম নয়। শুভময়দা, যখন আমরা দেখছিলাম যে তৃণমূল কংগ্রেসের এযাবৎ অভিযোগ ছিল যে এজেন্সি কবে হানা দেবে, কিভাবে হানা দেবে, সেটা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা কিভাবে জানতে পারেন। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইঙ্গিত দিচ্ছেন যে তাকে নাকি কোনো এক আয়কর অফিসার, তিনি প্রথমে হোয়াটসঅ্যাপ করে তারপর ফোনে কথা হয়েছে, তখন জানিয়েছেন যে 31 এবং 1 তারিখ আইটি রেড হবে। একেবারেই আমরা চাই যে কেন্দ্র এবং রাজ্যের যে দুটি সরকার, সেটি বিজেপি এবং তৃণমূল দুটি আলাদা দল চালালেও মানুষের কাজে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের মধ্যে সমন্বয় বজায় থাকুক। কিন্তু সেই সমন্বয়টা যেন কেন্দ্রের বিজেপি আর রাজ্যের তৃণমূলের মধ্যে সমন্বয় সাধনের পথ না হয়। এবং এটা খোলা মঞ্চ থেকে বললে সাধারণ মানুষ হয়তো ভুল বুঝবেন এবং সেক্ষেত্রে আবার সেই তৃণমূল বিজেপি জোটের তত্ত্ব সামনে চলে আসবে। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। আপনার রায় দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।